চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন, পর্ব 14, বর্ধিতাংশ। ভাবিগণ, আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন? থাকবো, আমরা দুজন একা খেলব, লুডো। চিত্রা বিরক্তিতে মুখ বাঁকালো। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই। বিদেশে থেকে একেবারে লাগামহীন হয়ে গেছে। নীরু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করল, শার্টটা তোমায় খুব মানিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই, তারপর চেটেপুটে খাই। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই রে নীরু, এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজে নিলে রেট পোষায় না। থিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ তা দেখে আবার চোখ করল। মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ের শাদী কেমন করে দিব? প্রতিবন্ধী বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সদকা দিতে হয়। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে, আড়তে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকের রাতটা হ্যান্ডেল করো কোনো মতে। জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরিহিত। বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা, কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করল। চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সব কিছুতেই মানায়। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্ত আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেইভাবেই বেরিয়ে পড়ে। বাইরে অব্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও, মোহনা ভাবি কিন্তু 1 নম্বরের খাইসটা, খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের। যেইভাবে তার বর্ণনা দেয়া হয়েছে, ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ান ট্রলারের বন্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরই এক নজর দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, যেখানেই তাদের নানান কাজে লাগানো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজে যা কোনোভাবেই সম্মানজনক নয়। সোহানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজেও এদের মূল্য নেই। তাই এদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সব সময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতিমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মাইয়া টলারে নাই, পালাইছে, মাইয়াটা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে। বাতাস কেমন যেন অস্থির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে এক মুহূর্তও সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল। উদাম শরীরে উপর হয়ে কোলবালিশটা জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাতো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখ পড়ল পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। গাছপালার পাতায় পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়ল। চিত্রার ভুরু কুঁচকে গেল। তার দৃষ্টি আরও মনোযোগী হলো। পানির ওপর কিছু একটা ভেসে আছে, একটা নয়, দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে ভালো করে দেখার চেষ্টা করলো। মানুষ, হ্যাঁ, ওগুলো মানুষের শরীর। চিত্রার বুক কেঁপে উঠল।
ধরফরিয়ে ঘরের ভেতর ফিরে এলো সে। ফারাজ? চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে উঠেছে। ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। ফারাজ? নিচে পুকুরের লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে। ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসল। এক নিমিষেই ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখল সত্যিই দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে। তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তা শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে একটা সিগারেট বের করল। নিঃশব্দে ধরিয়ে একটা টান দিল। তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করলো পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছে, শুধু এইটুকু বলল সে। তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছন পেছন ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশ এসেছে তদন্ত করতে। তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে। চোখ দুটো কোটর থেকে তুলে আনা হয়েছে। ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপড়ে ফেলা হয়েছে। আর দুজনেরই ঠোঁট দুটো সেলাই করা। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথায় সেলাই টেনেছে। লাশের গলায় ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা। তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে মৃত্যু খুব জলদি হওয়ার জন্য। ফুলের মধ্যেই এই বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুঁকতে গিয়ে মরণ চলে এসেছে। বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ কিছু টের অব্দি পায়নি। খুনি নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারো কানে আসার কথা না। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়, খুনের সাহস কতখানি হলে এলাহি বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরেই ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউই হোক না কেন বাইরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাজ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে ছুটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল, আজ সেই লাশ হয়ে ভেসে উঠল। তার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিচ্ছু করেনি তো? গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিলেন সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমোতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গেছে সে বুঝতে পারেনি। চিত্রা আরও একবার ফারাজের দিকে তাকালো, অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না। চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সব কিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো। ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির দুই উত্তরাধিকারী, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনও বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জড়াতে দ্বিধা করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময় অজানা। জানলে মা কষ্ট পাবে, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে।
গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানে যায়নি। নীলু তার দলের অনেক সদস্যর চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন। তারা একটা ভাবে আরেকটা করে। নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে, ঝামেলা হবার আগেই। আর ওপর দিয়ে হারুনকে সহ আরও কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে। সেটা নিয়েই ঝামেলা চলছে। এখন সেই ভয় কি সবাই একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গরম গরম কলিজা ভুনা আর গরম তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য এক মহিলা আছেন, তিনিই মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখ পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মেখে পুড়ে নিল। স্বাদে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটেপুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে। সোহান থালায় তাকিয়ে দেখল খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাত এত ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকুই তো গরম করে দিলাম। সোহান ভুরুকুটি করল, ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন, রাতে না আপনি একটা টিফিনের বক্স পাঠাইলেন? সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? হ, একটা লোক আইছিল, বক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাতে তো আপনি আসছেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা। টিফিন বক্স যেই ব্যাগে দেয়া হয়েছিল সেখানে একটা কাগজও ছিল, আমি খুইলা দেখি নাই। সোহানের শরীরটা কেমন যেন শিউরে উঠল। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলাতেই কিং কর্তব্য বিমুহুর। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে, খুব যত্ন করে রান্না করেছে, সাবধান করছে, আমাকে ঘাটতে আসিস না, নিজেই ঘেটে যাবি, নিজের লোকদেরকে সতর্ক করবি, আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু। এবার শুধু ড্যামো দেখালাম, পরের বার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গা গুলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল, থুথু ফেলল। মানুষের কলিজা এতক্ষণ ধরে উপভোগ করছিল সে, এত স্বাদ করে খাচ্ছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরও একবার অস্বস্তিতে কুঁকড়ে উঠল সে। গলার ভেতরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে, হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছে। কোন হারামের কাজ এসব? কে হারুনকে মেরেছে?